প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর মেহরবানিতে এখন অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন পরে তোমাদের আসলে লাইভে ক্লাসে এসেছি, আর এরই মধ্যে তোমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত হয়েছে, কোনো ক্লাসই মিস হয়নি। তো যাই হোক, ধারাবাহিকভাবে তোমরা সকল ক্লাসগুলো করবে। যদি কোনো ক্লাস না পাও, ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে দ্বিতীয় বর্ষের জন্য মূলত আসলে ক্লাসের আলোচনা। তবে যদি চাও প্রথম বর্ষ তোমরা ক্লাস করতে, তাহলে তোমরা ক্লাস করতে পারো এখান থেকে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে, অনেকদিন পরে যেহেতু আমি তোমাদের লাইভে ক্লাসে এসেছি, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচ্য বিষয় প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অর্থাৎ এই প্রোগ্রাম তৈরির ধাপসমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টেপ অফ ক্রিয়েট দ্য প্রোগ্রাম, অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করে একটি প্রোগ্রাম তৈরি করতে হয়। ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছ। মোহাম্মদ মহিদুল ইসলাম, মিজানুর রহমান, রুবায়েদ হাসান, রাফসান মমিন, সোয়েব আল হাসান, তো প্রিয় শিক্ষার্থীরা, সোহানা সুলতানা, তো তোমরা ক্লাসে উপস্থিত হয়েছ, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচ্য বিষয়, এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা ইনপুট আউটপুট কি তা বলতে পারবে। প্রোগ্রাম কত ধরনের ভুল হয় তা তোমরা আজকে বলতে পারবে এই পাঠ শেষে। কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় তার ধাপসমূহ বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে তৈরি হবে এই ধাপসমূহ তোমরা বিশ্লেষণ করে নিজেরা প্রোগ্রাম তৈরি করতে পারবে। তো আগে একটু আমরা জেনে নেই প্রিয় শিক্ষার্থীরা, আসলে প্রোগ্রামটা কি। মূলত কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ আমি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করব, সেই সমস্যার সমাধান করতে আমি যে নির্দেশগুলো দিয়ে থাকি, সেই নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। তা প্রোগ্রামের কি কি অংশ থাকে আমরা একটু জানি নেই। দেখো, ইনপুট, তারপর প্রসেস, তারপর আউটপুট। অর্থাৎ এখান থেকে ধরে নাও সে একজন মানুষ ইনপুট দিচ্ছে, ঠিক ভিতরে কি হচ্ছে, প্রসেস হচ্ছে, এবং এখান থেকে একটা আউটপুট আমরা পাইতেছি। অর্থাৎ আজান হচ্ছে, আজানের জন্য আমরা একটু, আজানের জন্য আমরা 1 মিনিট
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজানের জন্য আসলে একটু করেছি। আমাদের কলেজের অর্থাৎ ভিতরেই নামাজের ব্যবস্থা এবং আজানের ব্যবস্থা সব কিছু রয়েছে। তাই এখন নামাজের আজানের জন্য আমি তোমাদেরকে ক্লাসটা একটু স্থিতিশীল রেখেছিলাম। তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তার প্রিয় শিক্ষার্থীরা, ইনপুট আমরা আগে একটু জানি ইনপুট জিনিসটা কি, যে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় তা হলো ইনপুট। অর্থাৎ ফলাফল লাভের উদ্দেশ্যে আমি যদি কম্পিউটারকে যেসব ডেটা বা ইনস্ট্রাকশন দেওয়া হবে তা হলো ইনপুট। প্রসেস প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়, যা হলো প্রসেসিং। অর্থাৎ যেই ডেটাগুলো কম্পিউটারকে দেওয়া হবে, প্রেরণ করা হবে, এই ডেটাগুলো যেখানে প্রক্রিয়াকরণ করাটাই হচ্ছে মূলত প্রসেসিং আউটপুট। প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফল হলো আউটপুট। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি, সেখানে ধরো তুমি কিছু কাঁচামাল দিলে, তো কাঁচামালটা দেওয়াটা হচ্ছে ইনপুট। কাঁচামালটা যখন প্রসেসিং হলো সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। যখন মিক্সড হলো, অর্থাৎ যখন সেখান থেকে একটা প্রোডাক্ট বের হয়ে আসলো, তখন সেটা হচ্ছে আউটপুট। ঠিক কম্পিউটারের ক্ষেত্রে আমরা যখন কোনো নির্দেশনা দেই তখন সেটা হয় ইনপুট, আর এই ইনপুটটাকে যখন প্রসেসিং করা হয়, প্রক্রিয়াকরণ করা হয়, সেটা হচ্ছে প্রসেস। আর যখন এটা দিয়ে কোনো ফলাফল আসে তখন সেটা আউটপুট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা সিঁড়ির মতো দেখতেছি, অর্থাৎ ধাপগুলো, অনেকগুলো ধাপ দেখতেছি। মূলত এটাই হচ্ছে প্রোগ্রাম। আমি একটি প্রোগ্রাম ডেভেলপ করব, প্রোগ্রাম তৈরি করব এই ধাপগুলো। একটু তাহলে দেখো ধাপগুলো। প্রথম ধাপ যদি আমি চিন্তা করি, এখানে দেখা যায় অনেকগুলো ফাইলপত্র রয়েছে এই কর্নারে, দেখো খেয়াল করে। মানে কি? মানে হচ্ছে আমি সমস্যা নির্দিষ্টকরণ করব। একটা প্রোগ্রাম তৈরি করতে গিয়ে আমি কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমি এখানে নির্দিষ্ট করলাম। অর্থাৎ কি কি সমস্যা আমার হবে সেই সমস্যাটা নির্দিষ্ট করব। প্রথম কাজ হচ্ছে আমার। আমি দ্বিতীয় নম্বর ধাপে গিয়ে দেখা যায় আমি এই সমস্যাগুলোকে বিশ্লেষণ করতেছি। অর্থাৎ দ্বিতীয় নম্বর ধাপে আমি যে আমার সমস্যাগুলো হলো, এই সমস্যাগুলো কি বিশ্লেষণ করলাম। 3 নম্বর ধাপে গিয়ে দেখো আমি একটা ডিজাইন করতেছি, কলমের মাধ্যমে, খাতা কলম দিয়ে হোক। অর্থাৎ তাহলে 3 নম্বর ধাপটা হচ্ছে আমার প্রোগ্রাম ডিজাইন করা। 4 নম্বর ধাপে দেখো একদল মানুষ কাজকর্ম শুরু করেছে, অর্থাৎ সে কাজ শুরু করলো। অর্থাৎ এর মানে কি, 4 নম্বর ধাপে গিয়ে মূলত প্রোগ্রাম উন্নয়ন বা ডেভেলপ করা। অর্থাৎ এখানে মূলত মূল কাজটা শুরু হয়। 5 নম্বর ধাপে গিয়ে দেখো আমার একটা প্রোগ্রাম বা একটা কাজ সমাপ্ত হয়ে গেছে। এবার আমি এটাকে ব্যবহার করব, অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়ন করব। এটাকে বলা হয় প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এরপর আমার বাস্তবায়ন করতে গিয়ে এখানে কিছু দেখো, এখানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ কিছু ভুল হয়েছে হয়তো বা সেই অ্যানিমেশন দ্বারা। অর্থাৎ এই ভুলটাকে সে কী করা, সংশোধন করব। অর্থাৎ বাস্তবায়ন করতে গিয়ে আমি কিছু ভুল পেতে পারি, আমি এগুলো সম্পর্কে তোমাদের সকলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি বাস্তবায়নে গিয়ে দেখা যায় ভুল ত্রুটিগুলো অ্যানিমেশন দ্বারা এখানে দেখো এটা এদিকে হবে না এদিকে হবে, কি হবে, এটা আসলে ঠিক করা।
এরপরে দেখো একটা ফাইল দেখা যাচ্ছে, এখানে ফাইলে কিছু রিপোর্ট লেখা রয়েছে। এর মানে এই ধাপে গিয়ে আমি একটা ডকুমেন্টেশন বা দলিলপত্র তৈরি করব, যেটাকে বলা হয় ডকুমেন্টেশন। অর্থাৎ এই প্রোগ্রামটা তৈরি করার জন্য আমার কি কি ডকুমেন্ট দরকার ছিল, কারা কেন প্রোগ্রামটা তৈরি করেছিল, এই ডকুমেন্টগুলো এই ধাপে আমি তৈরি করলাম। এর পরের ধাপে গিয়ে দেখো এখানে, অর্থাৎ এটাকে আমি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ, অর্থাৎ কন্ট্রোলিং, যেটা সেই কন্ট্রোল আমি করছি এখানে, অর্থাৎ প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা তাকাও। প্রথম হচ্ছে প্রবলেম স্পেসিফিকেশন, তারপর হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, তারপর প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ডকুমেন্টেশন, তারপর হচ্ছে প্রোগ্রাম সেভিং বা রক্ষণাবেক্ষণ। তো এখন মূলত এই ধাপগুলোর মাধ্যমে, অর্থাৎ স্যার আমি বুঝি নাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, মূলত এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টা ধাপ। একটা প্রোগ্রাম তৈরি করতে গিয়ে আমি এই 7টা ধাপ অতিক্রম করার পর আমার একটা প্রোগ্রাম তৈরি করা হবে। তুমি বোঝো না, কোনো সমস্যা নেই, কারণ আমি প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে ধারণা দিব প্রোগ্রাম তৈরির ধাপগুলো, তখন অবশ্যই তোমরা বুঝবে। তবে তোমাদেরকে আমি এই চিত্রের মাধ্যমে এইটাই বুঝালাম, যেটা হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, অর্থাৎ একটা সিঁড়ির মাধ্যমে এটা বোঝানো হয়েছে। এবং এখানে ডকুমেন্টেশন এখানে তৈরি করা হইলো, এখানে কাজ শুরু হয়েছে, এখানে সমস্যাগুলো নির্দিষ্ট করা হয়েছে, এখানে সমস্যাগুলো অ্যানালাইসিস করা হচ্ছে, এখানে একটা ডিজাইন তৈরি করা হচ্ছে, এখানে বাস্তবে কাজ শুরু হচ্ছে, এখানে গিয়ে কাজ শুরুর পর এটা ব্যবহার হচ্ছে, ব্যবহার করার পর এটার মধ্যে ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, এটা সর্বশেষ রক্ষণাবেক্ষণ অর্থাৎ কন্ট্রোলিং করা হয়েছে। রিউ ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। নাহিমা ফেরদাউস লামিয়া, আচ্ছা তুমি দেখো ক্লাস বুঝো কি না, বুঝলে কোনো সমস্যা নেই, কারণ তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার এগিয়ে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ধাপ এখন বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে যে সমস্যার প্রকৃতি, কারণ, সমস্যা সমাধানের সম্ভাবনা এবং কতগুলো বিষয় তথ্য অনুসন্ধান এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা এই ধাপে কি করব, বিবেচনায় নিয়ে আসবো। এখানে দেখো এই অ্যানিমেশন দ্বারা বা চিত্র দেখা বোঝানো হয়েছে কি কি সমস্যা রয়েছে। সমস্যাগুলো এখানে বিশ্লেষণ করছে, দাস খুঁজছে যে কোথায় কি সমস্যা রয়েছে। দেখো সমস্যার কোন ধরনের ইনপুট হবে, অর্থাৎ এই সমস্যায় কোন ধরনের ইনপুট হবে, কোন ধরনের আউটপুট প্রয়োজন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটিও এই ধাপে সম্পন্ন করতে হবে। মূল কথা হচ্ছে যে সমস্যা নির্দিষ্টকরণের ক্ষেত্রে এই কাজগুলো আমাকে করতে হবে, যেই কাজগুলো আমরা এখানে দেখেছি। মূল কথা হচ্ছে তোমরা সহজে লিখবা যে একটি প্রোগ্রাম তৈরি করতে কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো আইডেন্টিফিকেশন করাই হচ্ছে প্রোগ্রাম রচনার প্রথম ধাপ। আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। মূল কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দেখা যায় এখানে চিত্রের মাধ্যমে যে অনেকগুলো লোক এখানে বসেছে, একজন মানুষ উপস্থাপন করছে কি কি সমস্যা আছে। অর্থাৎ এটা হচ্ছে প্রোগ্রাম রচনার দ্বিতীয় ধাপ। এই ধাপে গিয়ে মূলত যার মাধ্যমে সিস্টেমে ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ, সমস্যার কারণ চিহ্নিতকরণ, ডেটা সংগ্রহ এবং সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরির সর্বোচ্চ পরিকল্পনা প্রণয়ন করা হয়। মূল কথা হচ্ছে তোমরা যদি না বুঝে থাকো এখানে বইয়ের ভাষা, তাহলে আমি তোমাদেরকে বলি সমস্যা বিশ্লেষণ হচ্ছে প্রোগ্রাম রচনার দ্বিতীয় ধাপ। অর্থাৎ প্রথম ধাপে গিয়ে তুমি যেই সমস্যাগুলো পেয়েছো সে সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করবে এবং সেই সমাধানের পথগুলো
বিশ্লেষণ করা এবং সমাধানের পথগুলো খুঁজে বের করাই হচ্ছে প্রোগ্রাম রচনার দ্বিতীয় ধাপ, সমস্যা বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। এই ধাপে নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। কি বিষয় দেখো, সমস্যার একটা গাণিতিক মডেল তৈরি করা, সমস্যা সমাধানের কত সময় লাগবে তা নিরূপণ করা। অর্থাৎ এই দ্বিতীয় ধাপে আমি এই কাজগুলো করব। সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস বা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি, স্ট্রাকচার ইংলিশ, জিসন ট্রি, জিসন টেবিল, সিস্টেম ফ্লোচার্ট। অর্থাৎ সমস্যাটা যখন আমি নিরূপণ করব, সমাধানের পথ খুঁজে বের করব, তখন এই পদ্ধতিগুলো, এই টুলসগুলো মূলত ব্যবহার করলে আমার সমস্যাটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে এবং বের করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তৃতীয় নম্বর ধাপে চলে আসলাম। প্রোগ্রাম রচনার তৃতীয় নম্বর ধাপটি হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা। অর্থাৎ এখানে আমাকে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে, যে বাস্তবে প্রোগ্রামটার ইনপুট আউটপুট আমি কিভাবে পাবো। এই ডিজাইনটাই হচ্ছে মূলত প্রোগ্রাম ডিজাইন। অর্থাৎ এখানে দেখো, সমস্যা সমাধান করার জন্য বর্তমানে প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাকে সিস্টেম ডিজাইন বলে। প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক সমাধান বের করতে হবে। মূল কথা হচ্ছে, এখানে আমি সমস্যা সমাধানের পর আমার সিস্টেমটা কিভাবে হবে সেটাকে আমি এখানে হাতে কলমে ডিজাইন করব। প্রোগ্রাম ডিজাইন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, মূলত একটি ইনপুট ডিজাইন আর একটি আউটপুট ডিজাইন। অর্থাৎ এই ইনপুট ডিজাইনের মধ্যে রয়েছে লজিক্যাল ডিজাইন, অর্থাৎ আরেকটি হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইনটা হচ্ছে মূলত হাতে কলম, অর্থাৎ যেটা কাগজ কলমে আমি একটা যুক্তিসঙ্গতভাবে ডিজাইন দাঁড় কর, ফিজিক্যাল অর্থাৎ এটা বাস্তবে আমি ডিজাইন করব। প্রোগ্রাম ডিজাইন নির্মিত বিষয়গুলো অর্থাৎ সবসময় অন্তর্ভুক্ত রাখতে হবে। যখন আমি ডিজাইন করব তখন খেয়াল রাখতে হবে এর ইনপুট ডিজাইন, এর আউটপুট ডিজাইন। অর্থাৎ ইনপুট ডিজাইন বলতে আমি ইনপুটে কি দেব বা কিভাবে দেব, আর আমি আউটপুটটা কিভাবে পাবো। অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুইটা ডিজাইন করতে হবে এবং ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন করা। তাহলে দেখা যায় এই তিনটি বিষয় কিন্তু প্রোগ্রাম ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। কি? একটি হচ্ছে ইনপুট ডিজাইন, আরেকটি হচ্ছে আউটপুট ডিজাইন, আরেকটি হচ্ছে ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। তাহলে আশা করি তোমরা প্রোগ্রাম ডিজাইনের ধাপটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে প্রোগ্রাম রচনার 4 নম্বর ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ এই ধাপেই মূলত প্রোগ্রামের মূল কাজটা শুরু হলো। অর্থাৎ হাতে কলমে এখানে দেখা যায় যে কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে মূল কাজটা, প্রোগ্রামটা ডেভেলপ করা, তৈরি করা শুরু হলো। অর্থাৎ অ্যালগোরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে। অর্থাৎ আমরা যে ডিজাইন করার সময় অ্যালগোরিদম, ফ্লোচার্ট যা কিছু করেছি, এটি একটি উচ্চ স্তরের ভাষা ব্যবহার করে যখন আমি এটাকে লিখব, একে বলা হয় কোডিং করা বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা। যেমন সি, জাভা, বেসিক ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে। অর্থাৎ অন্যান্য কাজগুলো, প্রোগ্রাম ডিজাইন পর্যন্ত কাজগুলো করার শেষে আমি আমার প্রোগ্রামটাকে উন্নয়ন করব। তা উন্নয়ন করতে গিয়ে আমরা যে কোনো একটি উচ্চ স্তরের ভাষা নিয়ে আমি প্রোগ্রাম লেখা শুরু করাই হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন করা, প্রোগ্রাম ডেভেলপ করা। এটা 4 নম্বর ধাপ, এটা প্রোগ্রাম রচনার একটি মূল ধাপ। প্রোগ্রাম উন্নয়নের কাজগুলো দেখো, প্রোগ্রামগুলো ব্যবহারের ধারাবাহিকতা এ ধাপে নির্ধারণ করা হয়ে থাকে। এই প্রোগ্রাম উন্নয়নের ধাপে সিস্টেম উন্নয়ন একটি সমষ্টিগত কাজ এবং প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম বিশ্লেষক এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার হয় প্রোগ্রাম উন্নয়ন করতে গিয়ে। অর্থাৎ এই যোগাযোগগুলো না থাকলে প্রোগ্রামের সমস্যা হতে পারে।
তো প্রোগ্রাম উন্নয়নের পরে এবার আমি প্রোগ্রামটা বাস্তবে ব্যবহার করব। এটাকে বলা হয় প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। শুভ রয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রোগ্রামের আমি 4টি ধাপ জানলাম এবং শিখলাম। 5 নম্বর ধাপে গিয়ে আমার প্রোগ্রামটা বাস্তবে আমি কি করব? ব্যবহার করব। তাহলে এটাকে বলা হয় প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টল, এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। বাস্তবায়নের অংশটি দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটি টেস্টিং অর্থাৎ ভুল ত্রুটি পরীক্ষা করা, আরেকটি হচ্ছে ডিবাগিং অর্থাৎ ভুল সংশোধন করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রোগ্রাম তৈরি করার পর মূলত এখানে আমি চিত্রের মাধ্যমে দেখতেছি যে বেশ কিছু মানুষ একটি প্রোগ্রাম তৈরি করে, এখানে তারা বাস্তবে সেটা ব্যবহার করতেছে। অর্থাৎ বাস্তবে যখন আমি ব্যবহার করতে যাব তখনই দেখা যাবে আমার এই প্রোগ্রামের ভিতর কি ভুল রয়েছে, কি সংশোধন করতে হবে। অর্থাৎ এজন্য প্রোগ্রাম বাস্তবায়ন ধাপে গিয়েই আমি প্রোগ্রামের ভুল ত্রুটিগুলো দূর করতে হয়। তা প্রোগ্রাম বাস্তবায়নে দেখো যে দুটি ধাপ রয়েছে, একটি হচ্ছে টেস্টিং, ভুল ত্রুটি পরীক্ষা করা, আর একটি হচ্ছে ডিবাগিং, ভুল সংশোধন করা। টেস্টিং যেটা দেখো একটু, টেস্টিংটা কি? টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে বুঝতে হবে প্রোগ্রাম কোডিংয়ের কোথাও ভুল হয়েছে। প্রোগ্রামে সাধারণত 3 ধরনের ভুল পরিলক্ষিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত টেস্টিং ধাপে গিয়ে প্রোগ্রামের যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা এবং বিভিন্ন ইনপুট দিয়ে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে কিনা, আমার প্রোগ্রামটা ঠিকমতো রান করছে কিনা, অর্থাৎ এই সকল কিছুই কিন্তু প্রোগ্রাম বাস্তবায়ন ধাপে দেখা হয়। তবে প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যেই ভুলগুলো হয় তাদেরকে আমরা সাধারণত 3 ধরনের ভুল বলতে পারি। একটাকে বলা হয় ব্যাকরণগত ভুল বা সাইনট্যাক্স এরর, অর্থাৎ ব্যাকরণগত ভুল বা সাইনট্যাক্স এরর। আর একটা হচ্ছে লজিক্যাল এরর বা যৌক্তিক ভুল, আর একটা হচ্ছে এক্সিকিউশন এরর বা ডেটা এরর, যেটাকে আমরা বলি 3 নম্বর অর্থাৎ নির্বাহজনিত ভুল। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাকরণগত ভুলটা হচ্ছে মূলত যে দাড়ি, কমা, ফুল স্টপ প্রোগ্রামের কোথায় কি ভুল রয়েছে সেই ভুলগুলো হচ্ছে ব্যাকরণগত ভুল। যৌক্তিক ভুল হচ্ছে ধরে নাও আমি একটি যৌক্তিক দিলাম যে এ বড় বি এর চেয়ে, এক্ষেত্রে দেখা যায় এর মান হলো ছোট, বি এর মান বড়, অর্থাৎ এই সকল ভুলগুলোকে বলা হয় যৌক্তিক ভুল। আর নির্বাহজনিত ভুল অর্থাৎ যখন প্রোগ্রামের ভিতরে বিভিন্ন ডেটা তথ্য ভুল থাকে সেই ভুলগুলো হচ্ছে মূলত নির্বাহজনিত ভুল। তবে ব্যাকরণগত ভুলগুলো নির্ণয় এবং সংশোধন করা অনেকটা সহজ, কিন্তু যৌক্তিক ভুল ও নির্বাহজনিত ভুল নির্ণয় করা এবং সমাধান করা কিছুটা জটিল এবং সময়টা বেশি লাগে। তাহলে আমরা টেস্টিং, ভুল ত্রুটি পরীক্ষা জানলাম, এবার আমরা ডিবাগিং জানব। দেখো, ডিবাগিং আমরা উপরের প্রোগ্রাম টেস্টিংয়ের ক্ষেত্রে 3 ধরনের ভুল সম্পর্কে জেনেছি। প্রোগ্রামের যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। বাগ মানে ছারপোকা। যেরকম ছারপোকা যেভাবে লুকিয়ে থাকে বিভিন্ন জায়গায়, প্রোগ্রামের ভুলগুলো এভাবে লুকিয়ে থাকে, এজন্য এটার নাম দেওয়া হয়েছে বাগ বা ছারপোকা। উক্ত বাগকে সমাধান করাকে বলা হয় ডিবাগ, অর্থাৎ সেই ভুলগুলোকে আমি যখন দূর করব এই দূর করাটা হচ্ছে ডিবাগ। এক্ষেত্রে সাইনট্যাক্স এরর সমাধান করা সহজ, কিন্তু লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলক জটিল, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সাইনট্যাক্স এরর, কারণ এটা দাড়ি কমা ভুল থাকে এবং ব্যাকরণগত ভুল বলা হয় এটাকে, এই ভুলটা নির্ণয় এবং সংশোধন করা সহজ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোগ্রাম তৈরি করে ফেললাম, এরপর প্রোগ্রাম ব্যবহার করলাম, এবার হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ ডকুমেন্টেশন সেকশনটা দেখো তোমরা, প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে
বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখতে হয়। এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ডকুমেন্টেশনের গুরুত্বপূর্ণ অপরিসীম। ডকুমেন্টেশনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই প্রোগ্রামটা কেন তৈরি করেছিলাম আমি, ভবিষ্যতে এটা কিভাবে আপডেট করা যাবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ কারা এটা তৈরি করেছিল, এই সকল বিষয়ে যখন লিপিবদ্ধ করা হয় তখন সেটাকেই আমরা প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে থাকি। এরপর দেখো, অর্থাৎ এই ডকুমেন্টেশনে অন্তর্ভুক্ত হলো প্রোগ্রামের বর্ণনা, ফ্লোচার্ট, লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, তারপর পরীক্ষণ ও ফলাফল। অর্থাৎ খাদিজা আক্তার ওয়াসিম, থ্যাংক ইউ। তাহলে প্রোগ্রামের বর্ণনা, ফ্লোচার্ট, লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা এবং পরীক্ষণ ও ফলাফল, এটা হচ্ছে ডকুমেন্টেশনের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে প্রোগ্রাম রচনার 6 নম্বর ধাপ। এরপর হচ্ছে প্রোগ্রাম রচনার সর্বশেষ ধাপ, যেটাকে বলা হয় প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকরণ করা প্রয়োজন হয়। এ ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ হচ্ছে এই ধাপে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমার প্রোগ্রামটা ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারে, আমার প্রোগ্রামটা যেন হ্যাকার হ্যাক না করতে পারে, আমার প্রোগ্রামটা যেন ভাইরাস নষ্ট করে না দিতে পারে, এই সকল ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখানে আমি দেখতেছি যে অ্যানিমেশনের মাধ্যমে যে একটি প্রোগ্রামকে রক্ষণাবেক্ষণ করছে, অর্থাৎ চিকিৎসা করছে বলা যায়, এমন একটি অ্যানিমেশন দিয়ে বোঝানো হয়েছে যে প্রোগ্রামের কোথাও কোনো সমস্যাগুলো আছে কিনা বা কেউ যেন এটাকে নষ্ট না করতে পারে, এই জন্য সার্বক্ষণিক এটাকে চিকিৎসা করা, অর্থাৎ এটাকে রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে প্রোগ্রাম রচনার মূল কাজ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা, আমি এখানে কয়েকটি ছোট ছোট প্রশ্ন দিয়েছি যে বাগ কি, ডিবাগ কি, প্রোগ্রাম ব্যাকরণগত ভুল বলতে কী বুঝো, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ জরুরি কেন তা ব্যাখ্যা করো। আশা করি তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পারবে। এই ক্লাসটা যদি তোমরা একাধিকবার দেখো, কারণ এটা একটু হয়তোবা তোমাদের অনেকের ক্ষেত্রে ক্রিটিক্যালও হতে পারে। অর্থাৎ দেখা যায় যে প্রোগ্রাম রচনা করতে গিয়ে তোমরা এই ধাপগুলো যদি তুমি নিয়মিত বাস্তবায়ন করতে পারো, অর্থাৎ ধাপে ধাপে তুমি যেতে পারো, তাহলে খুব সহজেই তুমি একটি প্রোগ্রাম রচনা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন একেবারে সুস্থ হয়ে যাই। আমি এখনও অনেকটাই আসলে অনেক অসুস্থ, আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক, কিন্তু সম্পূর্ণ সুস্থ যেন আমি হতে পারি খুব দ্রুত টাইমে। এজন্য আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।